Back once again after a long time, pretty much long time, right? So, ladies and gentlemen, যারা যারা আগের ক্লাসগুলোকে মিস করে ফেলেছেন, I would like to just request them to go through those classes, এগুলোকে দেখেন, রিভাইজ করে ফেলেন. If you find any problem, just get out of it, right? বিকজ এই প্রবলেমগুলো থাকলে কিন্তু আসলে আপনার সামনে এগিয়ে যাওয়া বা প্যাসেজ রাইটিং বা পেজ আফটার পেজ যে রাইটিংগুলো আমরা ঈদের ছুটির পরে করব সেগুলোতে কিন্তু আমরা পিছিয়ে যাব, রাইট? সো আজকে আমরা মূলত আমরা ক্লজ নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, এবং আমাদের কাজ হবে হচ্ছে যে ক্লজ নিয়ে যখন কথাবার্তা বলবো তখন স্বাভাবিকভাবেই আমরা যে কোনো প্রবলেমসগুলো যে কোনো কিছু আসে সেগুলোকে নিয়ে কথাবার্তা বলবো এবং তারপর কীভাবে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে কানেক্টেড সেটা নিয়েও আমরা কথাবার্তা বলবো. সো যারা যারা আমাদের সাথে জয়েন করছেন, কাইন্ডলি পুট ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট উই ক্যান সি দ্যাট ইয়াস ইউ আর ইন দ্য ক্লাসরুম, রাইট? সো আমি যদি বলি মিস্টার উজ্জ্বল সাহা আমাদের সাথে সবার আগে জয়েন করে ফেলেছেন, মিস্টার মুজাম্মিল হক আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, মিস্টার সজীব চন্দ্র সরকার আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, রাইট? সো লadies and gentlemen, আমি যদি মিস্টার সজীব চন্দ্রকে মিস্টার রাজু মার্স একেবারে মঙ্গলগ্রহ থেকে জয়েন করে ফেলেছেন বরাবরই প্রতিদিনের মতো. সো সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করেছেন, আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং. নিতাই জয়েন করেছেন, মিস্টার আসিফ ইজ রেগুলার, মাই গুডনেস, রাইট? সো স্বাভাবিকভাবে আমি যদি বলি পিপল স্টার্টেড জয়েনিং, হ্যাঁ, আমরা চলে আসি ক্লজ নিয়ে আমরা কথাবার্তা বলবো, রাইট? ক্লজ জিনিসটা কি? ক্লজ জিনিসটা হচ্ছে যে বাক্যের অংশ, হ্যাঁ, বিভিন্ন বাক্যের বিভিন্ন অংশগুলো থাকে, এই বাক্যের অংশগুলো হচ্ছে ক্লজ, রাইট? প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্লজ নিয়ে আমরা কথাবার্তা বলবো. আমাদের প্রথম একটা বিষয় হবে হচ্ছে ladies and gentlemen যে আমরা ক্লজ নিয়ে কথাবার্তা বলবো, রাইট? আমাদের প্রথম একটা বিষয় হবে হলো, দেখেন, ক্লজ জিনিসটা কি? বাক্যের অংশ, হ্যাঁ. সো বাক্যের অংশ বলতে যে আমরা যদি বলি প্রথম বিষয় হচ্ছে যে আমি একটা এর আগে কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছি যে ইফ ইউ কাম timely, I will go with you. তাহলে কি বলবো? ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, I will go with you. If you come timely, I will go with you, right? তুমি যদি সময় মতো আসো তাহলে আমি তোমার সাথে যাব. If you come timely, I will go with you, right? Okay, fine. তাহলে আমি যদি বলি মিস্টার বোরহান রব্বানি, আমি যদি বলি যে উনি জয়েন করেছেন, পিন্টু বিশ্বাস জয়েন করে ফেলেছেন, যথারীতি আমাদের সাথে ফ্রেজানাও আজকে আছেন, হ্যাঁ, ফাইন. দেখেন, আমরা দুটো বাক্য, একটা হচ্ছে ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে এর আগে দেখেছি, খুব একটা কমন বাক্য, হ্যাঁ. এই দুইটা জিনিসের মধ্যে একটা অংশ আছে যার কারো কিছুর উপর নির্ভর করতে হয় না, সে একা একাই মিনিংটা ক্যারি করে. আর একটা অংশ আছে যে অর্ধেক বাক্য সম্পূর্ণ করে, বাকিটা কমপ্লিট করে না. যেমন আমি যদি বলি সেক্ষেত্রে একজন বলছে যে স্যার ইউ লুক ভেরি বিউটিফুল টুডে. নো, পারহ্যাপস নট বিউটিফুল, ইটস হ্যান্ডসাম, রাইট? ফর দ্য মেল পারসন ইটস হ্যান্ডসাম অ্যান্ড ফর দ্য লেডিস অ্যাকচুয়ালি ইটস বিউটিফুল. কি বলেন? handsome, right? Okay, cool. তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি if you come timely I will go with you, right? যদি আপনি সময় মতো আসেন তাহলে আমি আপনার সাথে যাব, ফাইন. তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে যে I will go with you, right? আমি যদি বলি I will go with you, আমি যখন বলছি এই অংশটা আমি আপনার সাথে যাব, ওকে, ফাইন, কমপ্লিট মিনিং. কিন্তু আমি যদি জাস্ট এতটুকু এই অংশটাকে চিন্তা করি যে if you come timely, এই অংশটা নাই, ধরে নিলাম এই অংশটা নাই. ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, আপনি বলছেন এরপর বলেন, বিকজ যতক্ষণ পর্যন্ত আপনি বলছেন না পরের অংশটা, ততক্ষণ পর্যন্ত এই বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে. কিন্তু এই বাক্যটাকে কি আমি জিরো বলতে পারি? না, এটা একটা অর্ধেক মিনিং ক্যারি করেছে, জিরো না, অর্ধেক মিনিং ক্যারি করেছে, বাকি অর্ধেকটা ওই আগের অংশের মানে পরের অংশের উপর নির্ভর করছে. সো ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাব, গট ইট? তাহলে সেক্ষেত্রে আমরা দুইটার মধ্যে কোনটা আসলে মেইন অংশ যে নিজে নিজে মিনিং ক্যারি করতে পারে?
সো যে নিজে নিজে মিনিং ক্যারি করতে পারে তাকে আমরা কি বলি? তাকে আমি বলতে পারি হচ্ছে মেইন ক্লজ। তো আমরা এটাকে বলি, আচ্ছা মেইন ক্লজ পরে বলি, আমরা এটাকে নিজে নিজে মিনিং ক্যারি করতে পারে সে, তাই না? তাহলে তাকে আমরা বলবো হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট। কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে নিজে নিজে সে মিনিংটাকে ক্যারি করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? সো আমি যখন বলবি যে ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, আই উইল গো উইথ ইউ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? আর আমি যদি বলি যে ইফ ইউ কাম টাইমলি, কিন্তু এই যে অংশটা রয়েছে এখানে, যে এই ইফের কারণে এই অংশটা কিন্তু আসলে নিজে নিজে মিনিং ক্যারি করতে পারে নাই, তাহলে একে আমি কি বলবো? এটাকে আমি বলবো ডিপেন্ডেন্ট। তার মানে সে অন্যের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? যেটা অন্যের উপরে নির্ভর করে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? যেটা কারো উপর নির্ভর করে না, নিজে নিজে এটা কমপ্লিট বা এটা সম্পূর্ণ মিনিং ক্যারি করতে পারে, রাইট? আমরা প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি, যেটা আমরা অলরেডি জানিয়েছি, আমাদের কিন্তু এখন থেকে ক্লাসগুলো 8:30টার দিকে হবে। যে বাকি ক্লাসগুলো আছে এগুলো কিন্তু রাত 8:30টার দিকে হবে, লাইভ ব্যাচগুলো। যদি এটা কখনো কেউ রেকর্ড দেখে থাকে তাহলে তো ভিন্ন বিষয়, কিন্তু লাইভ ব্যাচটা আমাদের এই নির্দিষ্ট যে ব্যাচটা LWR 18 যে ব্যাচ, এটার ক্লাসগুলো এখন থেকে 8:30টার পরিবর্তে 8:30টায় হবে, বিকজ আগের ব্যাচটার ক্লাস যেহেতু 7টা, এইটার জায়গায় 7:15 হয়েছে, কারণ মাগরিবের নামাজের একটা ব্যাপার আছে, যেটাতে শেষ করতে করতে 7টা 5, 7, 8, 9 এরকম বেজে যায় অনেকের, বা কারো যদি 5-7 মিনিট পরে একটু দেরি করে শুরু করে তাহলে তাদের জন্য আরও মুশকিল হয়। এই জন্য 7:15 যেহেতু ওটা চলে এসেছে, আপনাদের ব্যাচটাও ওইটা শেষ হতে হতে 7টা 27, 28, 22 এরকম বাজে, তো যার ফলে আপনাদের এটা 30 হবে, ঠিক আছে? ওকে, এখন থেকে এই জন্য আমরা আর 8:30 থেকে অপেক্ষা করবো না, 8:30 থেকে অপেক্ষা করবো, ঠিক আছে? ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কি বললাম? ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা জিনিস আমরা মোটামুটি দেখলাম, রাইট? ওকে ফাইন। তাহলে ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ, রাইট? আমি আপনার সাথে যাব, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে মোটামুটি আমাদের কাছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বললাম, এটাকে আমি আরও একটা জিনিস বলতে পারি, কি? যেটাই ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাকে আমি বলতে পারি, এটাকে আমি বলতে পারি ধরেন সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে কি? অধীনস্থ, হ্যাঁ? সাবঅর্ডিনেট ক্লজ, অধীনস্থ, রাইট? আর প্রিন্সিপাল ক্লজ, রাইট? কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ, কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ, অলরাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এটাকে আমরা আরও একটা নামে দিতে পারি, যেমন এইটাকে আমরা মেইন ক্লজও বলতে পারি, কিন্তু দুইটার মধ্যে কোনটা মেইন? এইটা হচ্ছে মেইন, কারণ এইটা কাউকে ছাড়াই সে নিজে নিজে বাক্য বানাতে পারছে। সো দিস ইজ দ্য মেইন ক্লজ, বুঝতে পারছি? সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের পার্থক্য আমরা বুঝতে পেরেছি, রাইট? সো মিস সোনিয়া রহমান জয়েন করেছেন, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলেছি, ইন্ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, সাধারণত এই নাম দুইটাই বেশি জনপ্রিয় হয়, হ্যাঁ? এই দুইটাকে আমরা বুঝতে পেরেছি। সো সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লিয়ার? আচ্ছা ফাইন, তাহলে এইটা আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? এখন আমি যদি একটু বলি আপনাদেরকে যে ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, রাইট? ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, এখন আমরা আরেকটা বাক্য আপনাদেরকে দেই, আপনারা একটু আমাদেরকে বলেন তো যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবেন ক্লজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় আপনাদেরকে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লজ হওয়ার জন্য একটা শর্ত আছে, সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব মানে সাবজেক্ট ভার্ব ছাড়া কিন্তু কখনো ক্লজ মানে কি? বাক্যের অংশ। এই যে বিভিন্ন, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এই যে কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, এই অংশটা বা ক্লজ হতে গেলে কি লাগে? সাবজেক্ট ভার্ব লাগে। ক্লজ হতে গেলে কি লাগে? সাবজেক্ট ভার্ব লাগে। দেখেন আমরা অনেকে চিন্তা করুন যে আরে স্যার এটা কি একটু রুলস রেগুলেশনস বেশি হচ্ছে নাকি? রাইটিংয়ের বিষয়ে তো কিছু জিনিস রুলস রেগুলেশনস, কিছু জিনিস থাকে, বাট আমরা চেষ্টা করি কত সেটাকে মিটিগেট করার জন্য, কতটা কমানো যায়। তো সাবজেক্ট ভার্ব দুটারই থাকবে, সাবজেক্ট ভার্ব হলেই ক্লজ হবে।
তাহলে আমরা কি এই অংশটার জায়গাটাকে বুঝতে পেরেছি? তাহলে আমরা স্প্রাইট বলবো। হ্যাঁ, একটা বাক্য লিখি, আপনারা বলেন তো কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি বলি দো হি ইজ বিজি, যদিও সে ব্যস্ত, তবুও হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। কি বললাম? দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যদিও সে ব্যস্ত তবুও সে মিটিংটা অ্যাটেন্ড করবে। রাইট, অলরাইট, ক্লিয়ার, বুঝতে পেরেছি। সো নিপা নাহিদা আমাদের সাথে জয়েন করে ফেলেছে। রাইট, ওকে, ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। রাইট, তাহলে সেক্ষেত্রে এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে, কোনটা এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, আমাদেরকে একটু জানান তো। কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। রাইট, ঠিক আছে, ওকে, ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। রাইট, কুল। তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা কি ডান হয়ে গেল। হ্যাঁ, হি উইল অ্যাটেন্ড প্রিন্সিপাল ক্লজ, এক্স্যাক্টলি। তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হলো। তাহলে আমি যদি বলি যে দো হি ইজ বিজি, তাহলে এইটা হচ্ছে তাহলে প্রিন্সিপাল ক্লজ আমাদের হলো। আর দো হি ইজ বিজি, যদিও সে ব্যস্ত, চুপ, তার মানে কি পরের অংশ আর একটা আছে। রাইট, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো হি ইজ বিজি, এই যে পরের অংশটা হলো, পরের অংশটার কারণে এটা কি হয়ে যাবে তখন, এইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হবে। রাইট, সো আমাদের সাথে ইয়াস মিস লিপিকা বিশ্বাস আমাদের সাথে জয়েন করেছেন। ওকে, ফাইন, কুল। তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে দেখেন দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। রাইট, যদিও সে ব্যস্ত হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা জয়েন করতে পারে। রাইট, ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট অল রাইট, আমরা ওকে মোটামুটি বুঝতে পেরেছি। ইজ ইট কুল, ক্লিয়ার? রাইট, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করবে। রাইট, সো দো হি ইজ বিজি is subordinate clause and he will attend the meeting is principal clause. Cool. So first dependent, পরেরটা independent. তাহলে এইটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? চলে আসি থার্ড একটা বাক্য দিই। হ্যাঁ, আমি যদি বলি in spite of মানে সত্ত্বেও, in spite of staying far from Dhaka, কি বলবো? In spite of staying far from Dhaka, he will, আমি যদি বলি he or she will join the join the get together party. কি বললাম? In spite of staying far from Dhaka, he or she will join the get together party. সে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বলেন দেখি। এটা কোনটা? মানে এটা হচ্ছে যে ফার্স্ট, এটাকে আমরা বলবো ফার্স্ট অংশ, এটাকে আমরা বলবো সেকেন্ড অংশ। হ্যাঁ, তাহলে আপনি 1 2 বলবেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, একটু দেখি। রাইট, দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড দ্য গেট টুগেদার পার্টি। আচ্ছা, ফাইন, যদি সে ব্যস্ত হি উইল অ্যাটেন্ড দ্য গেট টুগেদার পার্টি। আচ্ছা, আমরা কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ একটু দেখি। আপনারা এতক্ষণ কি বুঝলেন দেখে একটু বোঝার চেষ্টা করি। ইফ ইট রেইনস টুমরো উইল স্টে হোম। হ্যাঁ, এগুলো তো বেশ কিছু কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আপনারা বাক্য বানাচ্ছেন, এটা ভিন্ন বিষয়। বাট আমরা এখন একটু দেখব যে দেখি কীভাবে কি। হ্যাঁ, একটু আমাদেরকে জানান তো কে কোনটা কি বুঝতে পেরেছেন, আমরা একটু যদি দেখি। হ্যাঁ, রাইট, সো তাহলে আমরা যদি বলি
আচ্ছা ফাইন। মিস হালিমা বলেছেন in spite of his staying far from Dhaka a subordinate clause and he will join the get together party is a principal clause. ইয়া দেখতে তো এরকম মনে হয়, যে কারণ আমি প্রথমেই বুঝে ফেলেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, রাইট? তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি অবস্থা? হ্যাঁ, একজন বলছে প্লিজ স্যার এগেইন রিপ্লে ক্লাস। এতক্ষণ আমরা এই যে এটাকে সব কিছু হয়ে গেছে, এটা পুরোটা আগে দেখানো যাবে না। সিম্পল বিষয়টা হলো, দেখেন যে জিনিসটা অন্যের উপর নির্ভর করে, যেমন আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাবো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কারোর উপর ডিপেন্ড করছে না। ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, পজ, আমি আটকে আছি, বাকি অংশ নাই, তাহলে তো মনে হবে যে এই অংশটা, এই যে কমার আগের অংশটা, এই পরের বাক্য যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত সে কমপ্লিট কোনো মিনিং দিতে পারবে না, তাই না? সো ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে হচ্ছে যে এই যে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা বিষয়টাকে আমরা কেন চিনবো? কারণ আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো। ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার জন্য আমাদের এটা খুব বেশি প্রয়োজন, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো হি ইজ বিজি, হ্যাঁ, যদিও সে ব্যস্ত, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সেক্ষেত্রে এখানে আরও একটা বাক্য দিয়ে আমি বুঝিয়েছি যে এটা প্রিন্সিপাল ক্লজ, যে এবং যদিও সে ব্যস্ত বলে আমি চুপ করে আছি, যদি এই অংশটা পাশে না থাকতো, ফর এক্সাম্পল এটা নাই, সে দো হি ইজ বিজি, তাহলে এটা কি হতো? যে যদিও সে ব্যস্ত, তারপরে অংশ নাই, তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাই বলেছি। তো অনেকে বললেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনারা পার্টিসিপেট করেছেন এবং সবারটা ভুল হয়েছে। হ্যাঁ, চলেন আমরা দেখি কীভাবে। একটা জিনিস আমি এখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম, সবার মাথায় হাত। হ্যাঁ, ভুল হয়েছে মানে এত শিওর একটা জিনিস কীভাবে ভুল হয়? দেখেন, প্রথম বিষয় হচ্ছে ক্লজ যখন আপনি দেখছেন, দেখেন আই উইল গো উইথ ইউ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা কি বলেছি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেন আর সাবঅর্ডিনেট ক্লজ বলেন, আমরা একটা ক্লজের একটা শর্ত দিয়েছি। শর্তটা কি? সাবজেক্ট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট, আমি যদি বলি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে দুইটারই আপনি সাবজেক্ট ভার্ব খুঁজে পেয়েছেন। এখানে সাবজেক্ট ভার্ব কি? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, রাইট? আপনি এটা তো খুঁজে পেয়েছেন। এখানে আপনি পেয়েছেন এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এখানে সাবজেক্ট ভার্বটা আমাকে বের করে দেন। আরে তাই তো, এইটা ভার্ব, ওয়্যার ইজ দ্য সাবজেক্ট? সাবজেক্টটা কই? সাবজেক্ট তো আমি খুঁজে পাই না। ওয়্যার ইজ দ্য সাবজেক্ট? তার মানে এইটা আসলে কোনো ক্লজের মধ্যে পড়ে না। এটা কি? এটা একটা এক্সটেনশন বলতে পারেন, এটাকে একটা কমপ্লিমেন্টারি অংশ বলতে পারেন, এটাকে একটা সাপ্লিমেন্টারি অংশ, সাপ্লিমেন্টারি বলবো না, এটা একটা কমপ্লিমেন্টারি অংশ আমি বলতে পারি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এক্ষেত্রে মাথায় রাখতে হবে দিস ইজ নট ক্লজ, দিস ইজ এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ক্লজ। এই ক্লজের একটা এক্সট্রা অংশ। নাম দেওয়ার কোনো দরকার নাই, সিস্টেম জানার কোনো দরকার নাই, সিম্পল কথা হচ্ছে আমরা খুব বেশি রুল জানবো না। এইটা সাবজেক্ট ভার্ব আছে এবং সে নিজে নিজে মিনিং ক্যারি করে, কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব আমি খুঁজেই পাইনি, তার মানে এটা ক্লজ না। এটা কি? এটা একটা এক্সট্রা অংশ, যেটা ক্লজের মিনিংটাকে ক্যারি করার জন্য একটা জিনিসের এক্সট্রা একটা অংশ যুক্ত হয়। তার মানে সাবজেক্ট ভার্ব না হলে আমরা তাকে ক্লজ বলতে পারি না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি, দেখতে তো খুব দারুণ লাগে যে আরে এটা তো প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা নট আ ক্লজ। আমরা যদি বলি নট আ ক্লজ, এটা কোনো ক্লজের মধ্যেই পড়ে না, রাইট? তাহলে এইটা হচ্ছে একটা ধাক্কা। তাহলে আমরা তিনটা টাইপ মূলত জানলাম। একটা টাইপ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? একটা টাইপ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যেটাকে আমরা বলি, যদি আমি এইটাকে না বলে আমি যদি বলি একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে নট আ ক্লজ, এটা কোনো ক্লজ না, এটা এক্সট্রা অংশ, রাইট? তাহলে আমি যদি বলি নিপা বলছে যে আপনি অলওয়েজ এরকম করেন, মেক আস কনফিউজড। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক সময় বলতেই হবে যে এফইউটিআর ফুটার হয় না ফাটার হয়। অনেকে বলে স্যার ফুটার, অনেকে বলে স্যার ফাটার, রাইট? অনেকে আমি এরকম জিজ্ঞাসা করছি এমওটিএসিআর মতিয়ার না আতিয়ার, অনেকগুলো অবশ্যই মতিয়ার, আতিয়ার হওয়ার কোনো চান্সই নাই, কিন্তু এমওটিএসিআর তো মাদার। আসলে কনফিউশন, যখন আপনি একটা জিনিস প্রথম, মানুষের একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যখন মানুষ প্রথম শেখার একটা আকাঙ্ক্ষা, যেহেতু আমার রিসার্চটা হচ্ছে মানুষের
হিউম্যান ব্রেইন কীভাবে বেশি রিসিভ করবে যে কোনো বিষয় এবং তার টাইপ তার ধরন বদলে যাবে, এটা নিয়ে কাজ করেছি যেহেতু আমি বেশি। ওই জন্য আমি জিনিসটাকে বুঝি, মানুষ যখন একটা জিনিস হঠাৎ করে জানে আরে এটা ভুল, অনেক কাছাকাছি যে তার ইন্টারেস্ট আছে কিন্তু কাছাকাছি যাওয়ার পর সে যেন ভুল, তাহলে সঠিকটা কি জানার জন্য তার আকুতি তৈরি হয়, ঠিক আছে? ওই জন্য এরকম একটা কিছু দিই, আমি ওকে ট্রাই করিয়ে নিই, হ্যাঁ এটা আপনাদের ভালোর জন্য, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ওকে ফাইন অল রাইট, আমরা তো এটা বুঝলাম, বিশেষ করে প্রেপোজিশনের ক্লাসে মনে হয় এই ধাক্কাটা একটু বেশি হয়েছে, হ্যাঁ এই জন্য একটু মনে হয় নিপা এটা বেশি বলে ফেলছে। হ্যাঁ চলে আসি। সো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের একটা তাহলে বিষয় আছে এখানে ladies and gentlemen, সো নট আ ক্লজ, আমরা এগুলো সব কিছু জেনেছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার জন্য আমাদের ক্লজ জানাটা কেন জরুরি? আচ্ছা আমি একটু যদি বলি, ক্লজটাকে একটু আপনারা ভালো করে বুঝে নিয়েছেন তো, এটা স্প্রাইট তো, রাইট? ঠিক আছে, মিস হালিমা বলেছে এফইউটিউআর এটা ফুটুরে, আচ্ছা ও আচ্ছা এটা তো ফুটার বা ফাটার কোনোটাই, এটা তো ফুটুরে হয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি মানে ইউ চেঞ্জ মাই লাইফ। আচ্ছা কুল, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এইটাকে জেনে ফেললাম, রাইট? সো ক্লজের কথা আমরা বলেছি ইনস্পায়ার্ড অফ স্টেইং, আচ্ছা ফাইন। সো ক্লজ আই গেস স্প্রাইট হয়ে গেছে আপনাদের সবার, হ্যাঁ এটা আমাদের কাছে মোটামুটি গেল। হ্যাঁ এখন আমাদের কাজ হবে আলাদা, হ্যাঁ আমাদের কাজ হবে হচ্ছে এখন কেন আমরা এখন জানবো হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা শিখব। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, হ্যাঁ এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে লাগবে। হ্যাঁ হ্যাঁ বলেন কি, এ তো মারাত্মক ব্যাপার। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ পৃথিবীতে প্রথম অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা শিখবো। হ্যাঁ আপনি বলেন যে স্যার আমরা কি বায়োলজিতে চলে যাব, জুওলজিতে চলে যাব? না, এটার জন্য বায়োলজি জুওলজি জানতে হয় না। এটা একটা কোষ, একটা কোষ কি নর্মালি কোষ এইটা আছে, এই কোষটা হঠাৎ করে এরকম দুইটা হয়ে যাবে না, এই কোষটা আস্তে 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 আলাদা হইতে হইতে এরকম হয়ে যায়, ফাইন। তাহলে এই প্রসেসটাকেই বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে প্রথমে এইরকম থাকবে, পরের স্টেপে এইরকম থাকবে, তারপরে যে আস্তে সে দুইটা ভাগ হয়ে যাবে, রাইট? তার মানে এইটা যে স্টেপটা এইটাই তো, এইটুকু জায়গা কি বুঝতে পারছি আমরা, এইটা জায়গা কি বুঝতে পারছি আমরা যে এইটা এইটা এইটা, তার মানে এইটা একটা কোর্স থাকে, সেখান থেকে তারপর তার শেপটা এইরকম হয়, তারপরে শেপটা এইটা হবে, রাইট? তাহলে আমি যদি বলি স্যার আবার বায়োলজি, হ্যাঁ আমার একটু বায়োলজির ব্যাপার বারবার আসে, বিকজ আই ওয়াজ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, রাইট? দ্যাটস একটু কিছু জিনিস চলে আসে, রাইট? কারণ আমি ওই সায়েন্টিফিক ওয়েতেই তো চিন্তা করতাম, রাইট? সো আমি চলে আসি। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সিম্পল জিনিসটা একটা কোষ, এবং এই কোষের পর সেটাকে আরও এইরকম কোষে একটা তৈরি হয়, রাইট? দেখবেন বায়োলজি ম্যাথ, কারণ ইংলিশ তো আসলে সায়েন্টিফিক সাবজেক্ট, রাইট? এটাকে জোর করে আসলে হিউম্যানিটিজের সাবজেক্ট বলা হয়। লিঙ্গুইস্টিক্সটা হচ্ছে একটা সম্পূর্ণই সায়েন্টিফিক একটা সাবজেক্ট, এবং বাইরের দেশে কিন্তু লিটারেচারটা হতে পারে আপনার হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু আমি যদি বলি যে যেটা আপনার লিঙ্গুইস্টিক্স এটা সম্পূর্ণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট, কিন্তু বাংলাদেশে আবার আসা যায়, হ্যাঁ? তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে একজন বলেছে যে উইদিন 5 প্রসেসে নিউ ওয়ান হবে, বুঝি নাই। ও উইদিন 5 প্রসেসে নিউ ওয়ান হবে, আচ্ছা ফাইন। আমরা যে সিম্পল ভাবে বলি, মানে আই এম নট এক্সপার্ট ইন বায়োলজি, রাইট? সো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সিম্পল জিনিসটাকে আমি যদি বলি দেখেন এইটা হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসের আমরা সিম্পল একটা বিষয়, হ্যাঁ? তো তাহলে সেক্ষেত্রে একজন বলছে অলিম্পিকের মতো হয়েছে, আল্লাহ আসলে এটা যদি মিলে যায় এটা এটা আমার কোনো ক্যারিজমা না, বাই চান্সে হয়ে গেছে, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে মোটামুটি এইটা আমরা মোটামুটি জেনে ফেললাম, হ্যাঁ আমাদের মোটামুটি এইটা বুঝলাম, এইটা আমাদের কেন কাজে লাগে। আচ্ছা এইটাকে আমি একটা কমপ্লিট কোর্স বলতে পারি, তাই না? যে হ্যাঁ এটা একটা কমপ্লিট কোর্স। আমি এইটাকে কয়টা কোর্স বলবো? এইটা এক, এইটা এক, তার মানে এইটাকে আমি কয়টা কোর্স, এটাকে আমি কয়টা কোর্স বলবো? 2টা কোর্স, তাই না? হিসাব অনুযায়ী তো এইটাও একটা কোষ, কারণ সে যতক্ষণ পর্যন্ত ভাগ হয়ে যায় নাই, তার সাইজ যাই হোক না কেন তার সেটা আসলে কোষ হিসেবে একটাই, এটা আমরা বুঝি, দিস ইজ কমন। কিন্তু তারপরও আমরা যদি সাইজের শেপের দিক থেকে যদি আলাদা হয়ে যাওয়ার ভাগের উপর গুরুত্ব দেই,
তাহলে না এটাকে আমি বলতে পারছি আমাদের সাইকোলজিক্যালি কি মনে হয় দেখতে, এটা সায়েন্টিফিকলি না, এখন সাইকোলজিক্যালি আমি কি বুঝি, এইটা দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, এইটা একটা, কিন্তু এটাকে না আমার দুইটা বললে ভালো লাগছে না একটা বললে ভালো লাগছে, মনে হচ্ছে এটা 1 আর 2 এর মাঝামাঝি কিছু। তো 1 আর 2 এর মাঝামাঝি কিছু কি আসলে আমরা বলবো, তাহলে সেটাকে সাইজ বললে মনে হচ্ছে যে জিনিসটা এইরকম হয় 1 আর 2 এর মাঝামাঝি। তাহলে আমরা জানি ম্যাথের নিয়ম অনুযায়ী কি, আমরা যে কোনো কিছু গড় করতে গেলে আমরা জানি দুইটি সংখ্যাকে দুইটি সমষ্টিকে আমাদের নিয়ে আসতে হবে। সো 2 যোগ 1 ভাগ 2 মানে হচ্ছে 3 ভাগ 2, রাইট? তার মানে কি আসলে 1.5 ম্যাথ, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে সেক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি এটাকে আমরা 1.5 বলতে পারি, রাইট? মাঝামাঝি একটা জায়গা, বাট দিস ইজ নট সায়েন্টিফিক, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, রাইট? তাহলে এইটাকে আমরা ক্লিয়ার করে ফেলেছি লাইস এন্ড জেন্টলম্যান, যে আমরা এইটা এবং এইটা এই তিনটা ফাংশন কি বুঝে ফেলেছি, রাইট? মোটামুটি স্প্রাইট হয়েছে তো নাকি? ঠিক আছে, এটা কিন্তু একটা কঠিন কোনো কিছু রকেট সায়েন্স বলি নাই, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এই অংশটাকে বুঝলাম। এই অংশটার সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আসলে মিল কি আমি পরে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের এইটা জীবনের জন্য খুব বেশি দরকার। দেখেন, আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা এর আগে বলেছি, এখন বিষয় হলো যে একজন খুব আমার আনন্দে খুশি, মানে খুব আফসোস ওনার হচ্ছে যে রাত 10টার মধ্যে বাসায় যেতে পারেন। আহা, হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের প্রেজেন্টেশন স্কিলের ক্লাসের জন্য রাত 12:30 একটা, ইভেন রাত 2টার দিকেও বাসায় ফিরেছি একদিন, শেষের ক্লাস রাত 1:30টার দিকে শেষ করে। হ্যাঁ, চলে আসি। তাহলে আমরা যদি বলি যে সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল একটা কথা আপনাদেরকে বলি, এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। যে কোনো কিছু যখন কমপ্লিট হয় ম্যাথের নিয়ম অনুযায়ী আমরা বলি 1 এর এত অংশ, কি বলি, 1 এর এত বাই এত। তার মানে এই 1 যে আছে আমরা যে ম্যাথে দেখতাম 1, তার মানে এই 1 মানে হচ্ছে একটা কমপ্লিট জিনিস, সম্পূর্ণ জিনিসটাকে আমি কি হিসেবে চিন্তা করি, 1। সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি বলি, 1। হ্যাঁ, ফাইন। সো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি 1 এর 2/3, রাইট? 1 এর 2/3, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে প্রথম একটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে এই কমপ্লিট যে কোনো একটা জিনিসকে আমরা কমপ্লিট হিসেবে ধরলাম, কিন্তু যেটা কমপ্লিট হয় নাই এটাকে আমি 0 ধরতে পারবো না, এটা হাফ ডান। আমি যদি বলি জিনিসটা যদি এইরকম হয়, আমি এর আগে যেটাকে দেখিয়েছি, যে জিনিসটা এইরকম হয় যে ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, মানে হাফ মিনিং হয়েছে, বাকি হাফ হয় নাই, তাহলে আই ক্যানট টেল ইট দ্যাট ইটস 0, বাট ইটস হাফ, তাই না? বাকি অংশের উপর তার মিনিংটা নির্ভর করছে, ফাইন। তাহলে এইটাকে আমি ধরতে পারি হাফ, মানে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটাকে আমি 0 না ধরে কি ধরতে পারি, হাফ। আর এটা কি, ফুল। ক্লিয়ার? চলে আসি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে এখন চলে আসি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা বুঝবো। সিম্পল কমপ্লেক্স compound. Simple complex compound, right? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? প্রথমে একটা জিনিস হচ্ছে, দেখেন, আগে আমরা প্রথমে বুঝি, প্রত্যেকটা সিম্পল বলেন, কমপ্লেক্স বলেন, কম্পাউন্ড বলেন, সেখানে একটা ক্লজের ব্যাপার আছে। ক্লজের উপর ডিপেন্ড করে সেটা কোন সেন্টেন্স হবে। সিম্পল সেন্টেন্স মানে যেটাকে, সিম্পল জিনিসটাই আসলে সিম্পল না, এটা অনেক ঝামেলার, রাইট? যদি বা কেন এটার নাম এরকম সিম্পল দেওয়া হয়েছে, যেমন আপনি দেখবেন কন্টিনিউয়াস টেন্স দেখবেন ইজি, পারফেক্ট দেখবেন ইজি, পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন ইজি, কিন্তু যেটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, মানে যেটা ইনডেফিনিট, এটাই দেখবেন গ্যাঞ্জাম আছে, রাইট? সে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই প্রত্যেকটাতে ক্লজের একটা ব্যাপার আছে। সিম্পল একটা কোষ, কমপ্লেক্স আচ্ছা, কোষটা এত বাজে হচ্ছে কেন?
বুঝলাম না, আমি তো কেউ নজর দিচ্ছেন? আচ্ছা ফাইন, কমপ্লেক্স, এর থেকে ভালো করতে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে দেখেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হয়ে গেছে আমার কোষ বিভাজন প্রক্রিয়া, রাইট? তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে দেখেন কিরকম করে এটা হলো। প্রথম বিষয় হচ্ছে আমরা জিনিসটাকে আগে বুঝি। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে এইটাকে আমরা ধরতে পারি কয়টা কোষ? একটা কোষ। এইটাকে কি 1 + 1, তার মানে এটা কয়টা আসলে মূলত দুইটা। আর এইটা কি 1.5। আচ্ছা 1.5 কে কি আমরা এইভাবে লিখতে পারি না 1 + ½ মানে আমরা তো জানি যে 5x, আমরা তো ম্যাথ করেছি না যে 5x = 2x + 3x করতে পারি কিনা? মানে 5x সরি মানে 5x কে আমি ধরেন এটাকে যে 5x আছে, হ্যাঁ, এই 5x জিনিসটাকে তো আমি মূলত আমি যদি বলি 5x জিনিসটাকে আমি তো এভাবেও লিখতে পারি, তাই না? যে 5x কে এটা 2x + 3x তো করতে পারি। ঠিক তেমনি ভাবে এটা, ঠিক আছে, অ্যালজেব্রা ঠিক না, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কিন্তু 1.5-কে 1 + ½ লিখতে পারি ম্যাথের নিয়মে, তাই না? ফাইন। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তার মানে কি? সিম্পল সেন্টেন্সে ক্লজ হবে একটা, এবং সেটা কি হবে? যেহেতু এটা 1, তার মানে সেটা হবে কি? প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ হবে দুইটা, একটা 1, একটা ½ একটা 1, একটা ½ তার মানে 1 মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, রাইট? তারপর দেখা যাচ্ছে যে কম্পাউন্ড মানে এখানে দুইটা ক্লজ হবে। কয়টা ক্লজ? দুইটা। দুইটাই কি হবে? একটা প্রিন্সিপাল আর একটা কি হবে? সাদা ছাগল কালো ছাগলের মতো, রাইট? প্রিন্সিপালই হবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্বন্ধে একটা কমপ্লিট আইডিয়া পেলাম। তাহলে চলেন এখন বাস্তবে যাই যে কি ঘটনা আসলে। কমপ্লেক্স সেন্টেন্স, যখন একটু আগে আমি একটা বাক্য বললাম দো হি ইজ বিজি, যদিও সে ব্যস্ত, দো হি ইজ বিজি, he will attend the meeting. এই দাগটা কিন্তু আমি দেই নাই, এটা ভয়ঙ্কর লেভেলে বড় মাছি এসে ধাক্কা লাগছে, লেগে এইটা দাগ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? ওকে, তাহলে আমি যদি বলি দো হি ইজ বিজি, রাইট, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে এখানে কি যদিও আমি ব্যস্ত, তাহলে চলেন এইটা যে আসলে প্রিন্সিপাল ক্লজ হয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, আমরা কিভাবে বুঝবো? এই যে সাবজেক্ট হয়েছে, এই যে ভার্ব হয়েছে, রাইট, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সিম্পল। তারপর আপনি যখন বলেছেন এটা একটা সাবজেক্ট হয়েছে, এটা একটা ভার্ব হয়েছে, সাবজেক্ট ভার্ব, কিন্তু এই যে দো মানে যদিও সে ব্যস্ত, এটার কারণে তার একটা কমপ্লিট মিনিং হয় নাই। তাহলে সেক্ষেত্রে কি এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়েছে, রাইট, এইটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, আর এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, রাইট? সো এইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে, রাইট? তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আমাদের কাছে এইটা কিন্তু ক্লিয়ার। কিন্তু আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, কি করব? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে চেহারা বদলাবে। তার মানে হচ্ছে যে আমি যদি বলি, যেমন আমরা আগে কি বলতাম যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ করলে আপনি বলতে পারবেন না ম্যান ইজ নট মর্টাল, ঠিক আছে? ম্যান ইজ নট মর্টাল মানে মানুষ মাত্রই মরণশীল না, এটা বললে ভুল হয়ে যাবে। আপনি যখন পরিবর্তন করবেন, ট্রান্সফর্ম করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং চেঞ্জ হয়ে যাবে না। তাহলে আপনি বলবেন ম্যান ইজ নট ইমর্টাল, man is not immortal, man is not immortal, মানুষ অমরণশীল নয়।
ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়, রাইট? মানুষ মরণশীল, মানুষ অমরণশীল নয়, ক্লিয়ার? রাইট, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি মোটামুটি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল এটার কথা আমরা মোটামুটি বলি, দ্যাটস অল রাইট, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে মোটামুটি মিনিং চেঞ্জ হবে না, তার মানে আপনাকে প্রথমে আগে বাংলাটা বুঝতে হবে। আমরা অনেক সময় ছোটবেলা থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমরা দেখতাম তখন আমরা এটাকে সরাসরি ট্রান্সলেট করে ফেলতাম জাস্ট। নো, দ্যাটস নট দ্য কেস লয়েজ এন্ড জেন্টলম্যান। আমাদের সিম্পল একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন যে কোনো কিছু এগুলোকে দেখব তখন মাথায় রাখতে হবে যে আমরা ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর, চেহারার পরিবর্তন, কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দো হি ইজ বিজি হি উইল অ্যাটেন্ড, মানে যদিও সে ব্যস্ত তবুও সে মিটিংটা অ্যাটেন্ড করবে, তার মানে কি সে ব্যস্ত কিন্তু সে মিটিংটা অ্যাটেন্ড করবে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সে ব্যস্ত কিন্তু সে মিটিংটা অ্যাটেন্ড করবে। তাহলে আপনি বলতে পারেন কি যে হি ইজ, আপনি বলতে পারেন যে হি ইজ বিজি, কারণ আমার এখানে শর্ত কি, শর্ত হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ করতে হবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ করে ফেলতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে কি, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, তার মানে এই সাবজেক্ট ভার্বকে রাখতে হবে। তাহলে হি ইজ বিজি, সে ব্যস্ত। তারপর আমরা কি বললাম, কারণ এই যে অ্যান্ড অর বাট এটা কোনো ক্লজের মধ্যেই পড়ে না, কোনো অংশেই পড়ে না, অ্যান্ড অর বাট, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, হি ইজ বিজি বাট, হি ইজ বিজি বাট he is busy but he will attend the meeting. কি বললাম, he is busy but he will attend the meeting, রাইট? সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে দেখেন কি হয়েছে, এখানে কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব হয়েছে, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব হয়েছে, তার মানে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে, কারণ বাট তো আসলে কারোর সাথেই মিলে না, না এই পাশে না ও পাশে, সেটা একটা কানেকটিভস অ্যান্ড অর বাট, রাইট? তাহলে বাটের আগে কিন্তু কমা দিতে হবে, মিস হালিমা, রাইট? সেটা প্রুফ রিডিং এর একটা ব্যাপার, আমরা পাংচুয়েশনের ক্লাস যখন করব তখন আমরা জানবো অ্যান্ড অর বাট এগুলোর আগে কমা দিতে হয়, যেটা আমরা বিভিন্ন বইপত্রে বাংলাদেশি বইগুলোতে দেখি না, কারণ এগুলো বেশিরভাগ বইগুলোতেই প্রুফ রিডাররা চেক করে দেয় না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, হি ইজ বিজি কমা he will but he will attend the meeting, all right? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি he is busy but he will attend the meeting, right? তাহলে সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি দেখেন ladies and gentlemen, তাহলে আমি যদি বলি he is busy but he will attend the meeting, fine. তাহলে আমরা কি অর্থ মিলেছে, প্রথম বিষয় হচ্ছে অর্থ কি পরিবর্তন হয়েছে, অর্থ কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের কিন্তু এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমাদের দুইটা ক্লজ, একটা প্রিন্সিপাল হবে একটা সাবঅর্ডিনেট হবে, মিলেছে, মিলেছে। একটা জিনিস আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে, মিলেছে, মিলেছে, রাইট? সো তাহলে বুঝতে পারছি, সো হি ইজ বিজি বাট হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, এক্স্যাক্টলি মিস সোনিয়া ঠিক বলেছেন, হ্যাঁ? সো মিস্টার উজ্জ্বল সাহা বুঝতে পেরেছেন, মিস লিপিকা বুঝতে পেরেছেন, মিস্টার হিমেল বুঝতে পেরেছেন, নিপা বুঝতে পেরেছেন, রাইট? সো একেবারে কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ স্প্রাইট হয়েছে কিনা, ফাইন। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের শর্ত কয়টা, শর্ত একটা যে ক্লজ কয়টা হইতে হবে, ক্লজ হবে একটা, রাইট? সজীব চন্দ্র ক্লাসে আছেন, হ্যাঁ সজীব চন্দ্র বুঝতে পারছেন, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ক্লজ কয়টা হবে, একটা, তার মানে এখানে কোন জিনিসটা আনচেঞ্জেবল, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে আনচেঞ্জেবল, এই যে প্রিন্সিপাল ক্লজ এটা অ্যাজ ইট ইজ এখানে হয়ে যাবে। তাহলে চলেন আমরা একটা প্রিন্সিপাল ক্লজটা দিয়ে নেই, হি উইল attend, জায়গাটা অনেক বেশি নিয়ে ফেলছে, কি বলবো, he will attend the, একই কাজই হইল, হ্যাঁ, he will attend the meeting, সে মিটিংটা he will attend the meeting, তাহলে he will attend the meeting, সে মিটিংটা অ্যাটেন্ড
করবে, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, রাইট? তাহলে সে মিটিংটা অ্যাটেন্ড করবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম যে দেখেন এইটা তো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হয় না যখন আপনি ট্রান্সফর্ম করেন সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কম্পাউন্ড, রাইট? এটা হলে কিন্তু হয় না, রাইট? তাহলে একজন বলছে শি ইজ বিজি বাট শি উইল কুক দ্য ডিশেস, কিন্তু সে রান্না করবে, ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এটা মোটামুটি আমাদের কাছে গেল, কিন্তু এখন দো হি ইজ বিজি, এটাকে তো একটা জিনিস আপনাকে বসায় দিতে হবে, রাইট? কারণ আপনার ওই জায়গাটাতে তো আপনি চেঞ্জ করতে পারছেন না, যা চেঞ্জ করবেন সব আগে করতে হবে, রাইট? কিন্তু আগের এইটা আবার কোনো ক্লজ হওয়া যাবে না। আপনি দেখেন দো হি ইজ বিজি, যদিও সে ব্যস্ত তবুও সে মিটিংটা অ্যাটেন্ড করবে। আচ্ছা, এটার বাংলাটা কি আমরা এইভাবে করতে পারি না যে ব্যস্ত থাকা সত্ত্বেও, কি বললাম, ব্যস্ত থাকা সত্ত্বেও সে মিটিংটা অ্যাটেন্ড করবে, তার মানে যদিও সে ব্যস্ত তবুও সে মিটিংটা অ্যাটেন্ড করবে। ঠিক তেমনি ব্যস্ত থাকা সত্ত্বেও, যখন আমি বলছি যদিও সে ব্যস্ত তখন কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব আসছে, কিন্তু যখন আপনি বলছেন ব্যস্ত থাকা সত্ত্বেও তখন এটাকে আমি বলতে পারি ইনস্পাইট অফ, আমি এটাকে বলতে পারি ডেসপাইট। হ্যাঁ, ডেসপাইট বা ইনস্পাইট অফ একই, হ্যাঁ? তাহলে ডেসপাইটের পর, আচ্ছা ডেসপাইট না দিয়ে একটু সহজটা দিয়ে ইনস্পাইট অফ দিই, হ্যাঁ? আমি যদি বলি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফ এর যেহেতু এটা অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এটা ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ কি হবে, ভার্বটাকে, ভার্ব হচ্ছে ইজ, ইনস্পাইট অফ ইজ এর বেস ফর্ম কি, অ্যামিজারের বেস ফর্ম কি, বি, রাইট? একজন বলছে স্যার স্প্রাইট, বাট আপনি দিলে পারি না, কজ আপনি অলওয়েজ ভেজাল করেন। ওকে ফাইন, সো প্রতিশোধ জনতা নেবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি ইনস্পাইট অফ, দেখেন ইনস্পাইট অফ কি বলবো আমরা, বি হচ্ছে মূল ভার্ব, রাইট? তাহলে বির সাথে আইএনজি হবে, হ্যাঁ? আমি কি বলবো ইনস্পাইট অফ বিং, এই যে ইনস্পাইট অফ বিং বিজি, ব্যস্ত থাকা সত্ত্বেও হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, রাইট? তাহলে ব্যস্ত থাকা সত্ত্বেও হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, ইনস্পাইট অফ বিং বিজি হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, ব্যস্ত থাকা সত্ত্বেও সে মিটিংটা অ্যাটেন্ড করবে। অলরাইট, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে, কোনো গ্যাঞ্জাম আছে, কোনো হইচই আছে? ক্লিয়ার? আচ্ছা ফাইন, তাহলে আমরা কি বুঝতে পারছি? তার মানে কি, জাস্ট আমি ইনস্পাইট অফ বিং বিজি মানে ব্যস্ত থাকা সত্ত্বেও, বলে স্যার এই একটা বাক্য, আর কোনো এক্সাম্পল নাই? আছে তো, চলেন দেখি। ফর এক্সাম্পল আমি যদি বলি উল্টা ঘটনা ঘটাইলাম, কি যে আমি বললাম সে ব্যস্ত এবং আপনি বললেন যে হি ইজ বিজি, অ্যান্ড বিজি থাকলে কি সে অ্যাটেন্ড না করার কথা, কিন্তু ঘটনা ঘটছে কিন্তু উল্টা, সে ব্যস্ত কিন্তু সে অ্যাটেন্ড করবে, ব্যস্ত হলে কিন্তু তার অ্যাটেন্ড করার কথা না, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি এখন আমরা উল্টা না, এখন আমরা সিধা যেটা সেটাই করব। হি ইজ বিজি অ্যান্ড হি উইল অ্যাটেন্ড, and he will not attend the meeting. তাহলে কি বললাম, he is busy and he will not attend the meeting, he is busy and he will not attend the meeting, তাহলে he is busy and he will not attend the meeting, right? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এক্ষেত্রে আমরা যদি বলি হি ইজ বিজি বাট অ্যান্ড হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে সে ব্যস্ত এবং সে মিটিংটা অ্যাটেন্ড করবে না, এটাই তো এক্সপেক্টেড। অ্যান্ড দিয়ে আমি করেছি, এ পাশে একটা অংশ, এ পাশে একটা অংশ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, দুটাই প্রিন্সিপাল ক্লজ, হইয়া ফাইন, কুল। তাহলে দুইটাই প্রিন্সিপাল ক্লজ গেল, এ পাশেটা প্রিন্সিপাল ক্লজ, এ পাশেটা প্রিন্সিপাল ক্লজ। এখান থেকে যখন আমি এখানে ট্রান্সফার করব, আমার শর্ত থাকবে যে ক্লজ দুইটা থাকবে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে একটা হবে প্রিন্সিপাল, একটা হলো সাবঅর্ডিনেট।
কারণ কি আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার দ্বিতীয় স্টেজ যেখানে দের হবে, বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বলবো হি ইজ বিজি অ্যান্ড হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এক্ষেত্রে আমাদের তো এই অংশটা তো ফিক্সড যে হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা যে অ্যাটেন্ড করবে না এই অংশটা তো আমাদের ফিক্সড। আমাদের জাস্ট চেঞ্জ করতে হবে আগের জায়গাটা। আগের জায়গাটা কি আছে? আগের জায়গাটা হচ্ছে যে দেখেন সে মিটিংটা অ্যাটেন্ড করবে না, যেহেতু সে বিজি সেহেতু সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। তাহলে কি বলবো? অ্যাজ হি ইজ বিজি, অ্যাজ হি ইজ বিজি, যেহেতু সে ব্যস্ত, যেহেতু সে ব্যস্ত সেহেতু সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। আপনি বলেন হি উইল নট as he is busy he will not attend the meeting। এই as এর কারণে, এই লেসটার কারণে ঝামেলা হয়ে গেল। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই as যেহেতু সে ব্যস্ত, এটার পরে যদি আমি এই অংশটাকে না রাখি, as he is busy, যেহেতু সে ব্যস্ত, চুপচাপ থাকলাম, কি তাহলে কি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে একজন বলছে যে স্যার সেন্টেন্সটা কেমন হলো, কোন সেন্টেন্সটা কেমন হলো? as he is busy, যেহেতু সে ব্যস্ত সেহেতু সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। এটা সেন্টেন্সটা কেমন হলো বলতে, ফর এক্সাম্পল একটা মিটিং আছে, হঠাৎ করে একটা এইচআর একটা মিটিং, সিম্পল একটা মিটিং, সেখানে এইচআর ম্যানেজার থাকলেই হয়, কথা এমডি বা চেয়ারপারসন অথবা এজিএম বা ডিজিএম বা যে কেউ বা জিএমকে ডাকলো যে স্যার আপনি একটু উপস্থিত থাকেন, আরে না আপনি ম্যানেজ করে দেন, যে উনি যেহেতু ব্যস্ত এই জন্য উনি মিটিংটা অ্যাটেন্ড করবে না। হতেই পারে, রাইট? সব মিটিংয়ে তো সবাইকে থাকার দরকার নেই, তাই না? দ্যাটস দ্য থিং। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে সিম্পল জিনিসটা অ্যাজ হি ইজ বিজি, যেহেতু উনি ব্যস্ত বা সে ব্যস্ত, হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। তার মানে কি এই অংশটা তো এখানেও ঠিক না, এই অংশ তো এখানেও এইরকমই হবে যে হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। এখানেও তো পরের অংশটা ঠিকই থাকবে, তাই না? পরের অংশটাতে তো কোনো ঝামেলা নাই। যা করতে হবে আগের জায়গাটাতে করতে হবে। কি করতে হবে আগের জায়গাটাতে? আগের জায়গাটাতে করতে হবে হচ্ছে, দেখেন হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করবে না। তার মানে আপনি ভালো করে বুঝেন, সে ব্যস্ত থাকার কারণেই তো মিটিংটা মিস করবে নাকি? সে ব্যস্ত থাকার কারণ এখানে যখন আমরা সিম্পল সেন্টেন্সে যাব, আমাকে মাথায় রাখতে হবে এখানে কোনোভাবেও আগেটা ক্লজ দেওয়া যাবে না। তাহলে আপনি আগে যেখানে বলেছেন অ্যাজ হি ইজ বিজি, এই অংশটাতে কিন্তু দুইটা ক্লজ, এখানে কিন্তু একটা ক্লজ হয়েছে, কিন্তু এখানে কোনোভাবেও ভার্ব নিয়ে আসলেও সাবজেক্টকে দেখানো যাবে না, কারণ কি সাবজেক্টকে দেখালেই তো দুইটা ক্লজ হয়ে যাবে। কিন্তু সিম্পল সেন্টেন্স মানে কি, ক্লজ হবে কয়টা? একটা। সেটা কি ক্লজ হবে? প্রিন্সিপাল ক্লজ, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন ব্যস্ত থাকার কারণে বা ব্যস্ত হওয়ার কারণে উনি তো মিটিংটা অ্যাটেন্ড করবে না। যে কোনো কিছু কারণে হলে আমি কি বলতে পারি? বিকজ অফ দিয়ে বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি? বিকজ অফ বি, মানে এখানে হওয়ার ইংলিশ কি? এখানে তো ইজটা তো হচ্ছে ভার্ব। বিকজ অফ বিং বিজি, ব্যস্ত হওয়ার কারণে হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, হইতে পারে। আপনি বললেন স্যার এটা কি অল্টারনেটিভ অন্য আরো কোনো কিছু হয়? হ্যাঁ, বিকজ অফ না দিয়ে আপনি এখানে দিতে পারেন ডিউ টু। আপনি বলতে পারেন ডিউ টু বিং বিজি, ওয়িং টু বিং বিজি, রাইট? ব্যস্ত হওয়ার কারণে। তার মানে কিন্তু আমরা ছোটবেলা থেকে কি শিখি যে দো থাকলেই সিম্পল সেন্টেন্সে গেলে বিকজ অফ হবে, একেবারে ঠাড়া মুখস্থ। এগুলো মুখস্থ করে কোনো লাভ নাই। সিম্পল জিনিসটা হচ্ছে যে আপনাকে প্রথমে বুঝতে হবে, আপনি যদি এটা বিকজ অফ না দেন, আপনি এটা ডিউ টু না দিয়ে যদি ওয়িং টু দিতে পারেন তাও হবে, কোনো প্রবলেম নেই, ভুল ধরার কোনো সুযোগ নেই। এটা স্কুল কলেজে সাধারণত ওগুলো একটা ফরম্যাট দেওয়া থাকে, একটা এক্সাম্পল দেওয়া থাকে, ওইটাকে দেখে একদম অ্যাজ ইট ইজ হইতে হবে, নাও।
তাহলে আমরা যদি বলি বিকজ অফ বিং বিজি, এটার কাছে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমি এখানে চাইলে বলতে পারতাম যে ব্যস্ত হওয়ায় এই অংশটাকেও আমি বাদ দিতে পারতাম। আমি এখানে বলতে পারতাম শুধু বিং বিজি, ব্যস্ত হওয়ায়, বিং বিজি, ব্যস্ত হওয়ায়, ইউ উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। জাস্ট বিং বিজি, ব্যস্ত হওয়ায়, মানে ব্যস্ত হওয়ায়, এই বি সাথে এই যে আইএনজি, রাইট, এভাবে করেও আমি করতে পারতাম, তাও হবে, রাইট? বুঝতে পেরেছি? তবুও আমাদের কিন্তু এটা হচ্ছে। তাহলে আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি একেবারে পুরো দস্তুর আমরা বুঝতে পেরেছি? আমাদের কাছে ওকে হয়েছে? এখন কি ইজি লাগছে নাকি সহজ লাগছে? আমরা কি এর আগে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এভাবে কখনো আমরা কোষ বিভাজন পড়েছিলাম? কখনো এই কোষ বিভাজন না, সরি, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি কোষ বিভাজন পড়েছিলাম, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি কখনো পড়েছিলাম? এভাবে এরকমভাবে হওয়ার কখনো সুযোগ নেই, কারণ কি আবিষ্কৃত ফর্মুলা, রাইট? তো তাহলে সেক্ষেত্রে ladies and gentlemen আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমরা কি বুঝতে পেরেছি? দেখেন আমাদের বাস্তব জীবনে অনেকের একটা বড় কোয়েশ্চেন আছে, স্যার আমরা আসলে কোন জাতীয় বাক্য বেশি লিখব? আপনি যদি কোনো রিসার্চ পেপার লেখেন বা আইএলটিএস টেস্টে যদি আপনি পার্টিসিপেট করেন, কিংবা যে কোনো ধরনের টেস্ট অথবা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ লাইক পিটিই, অথবা যে কোনো ধরনের টেস্টে যদি আপনি পার্টিসিপেট করেন ওয়্যার অ্যাকচুয়ালি ইউ উইল হ্যাভ টু শো দ্যাট ইউ নো দ্য স্ট্রাকচার্স, তখন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবো সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে লেখার চেষ্টা করুন। বাট সিম্পল যদি সুন্দর সিম্পল হয়, সিম্পল কমপ্লেক্সের থেকে ফাটাফাটি হয়। ইভেন আপনার মার্কসের জন্য সিম্পল সেন্টেন্স দিলে যে মার্কস, অনেকে বলে যে সিম্পল সেন্টেন্স দিলে আইএলটিএস স্কোর ভালো আসে না, আসতে পারে সিম্পল সেন্টেন্স, তারা সিম্পল সেন্টেন্স দিয়ে বোঝে না, তারা বোঝার চেষ্টা করে একটা বাক্য কতটা লেন্দি, কত লেস ফুল স্টপ আপনি লিখতে পারেন, তত আপনার রাইটিংটা ন্যাচারাল। বুঝতে পেরেছি? তত আপনার রাইটিংটা ন্যাচারাল, যত কম ফুল স্টপ হয়। কত কম ফুল স্টপ, কত কি জিনিস, এটা কিন্তু আমরা জানবো আবার আগামী ক্লাসে, যেহেতু আগামী ক্লাস আমাদের ঈদের আগে শেষ ক্লাস, এবং সেদিন কিন্তু আমরা পাংচুয়েশনের ক্লাসটাকে আমরা জানবো, রাইট? ঠিক আছে, সো বিং বিজি লিখলে স্কুলে 0 দিবে, হ্যাঁ? বিং বিজি, হ্যাঁ, স্কুলে তো ওই যে বিকজ অফ না দিলে হবে না, রাইট? বিং বিজি বলতে ব্যস্ত হওয়ায় বা ব্যস্ত থাকায় বা ব্যস্ত হয়ে যাওয়ায়, রাইট, হতে পারে, রাইট? সো আমি যদি বলি এগুলো আছে, স্কুলের কিছু জিনিস আছে, হ্যাঁ? সো আমি যদি বলি যে ঠিক আছে ladies and gentlemen, আমরা তো মোটামুটি তাহলে এইটা তো আমাদের কাছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা যদি আবারও একটা নতুন কোনো টপিকে ঢুকতে যাই, তাহলে আমাদের জন্য মুশকিল হবে। আজকের দিনে আমরা যেটাকে বুঝলাম সেটা হচ্ছে যে আমরা মূলত এই যে ক্লজ জিনিসটাকে দেখেছি, হ্যাঁ? সো ক্লজ জিনিসটাকে দেখেছি, এটা আমরা শিখেছি। অ্যান্ড আগামী দিনে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তো আমরা এটাকে শিখলাম। আগামী দিনে আমরা হয়তো বা কানেকটিভস শিখতে পারি, হ্যাঁ? পাংচুয়েশন না শিখে আমরা হয়তো বা কানেকটিভস শিখতে পারি। আপনারা একটু আসলে আমাদেরকে মনে করবেন এই যে দো, অলদো, ইনস্পাইট অফ, এগুলো দিয়ে বেশ কিছু বাক্য আছে যে কানেকটিভসটা আমাদের দেখা খুব বেশি দরকার, এবং তার সাথে যদি পাংচুয়েশন আমাদের দেখার দরকার থাকে তাহলে সেটা আমরা পাংচুয়েশন আমরা সেটাকে জানাবো, ঠিক আছে? সো আজকের মতো তাহলে ladies and gentlemen আমরা নিপা বলেছে চেক ইউর ইনবক্স, এটা কি পেজ নাকি এখানে কোনটার কথা বলেছেন? আচ্ছা, ফাইন। সো ladies and gentlemen তাহলে আজকের মতো আমরা শেষ করে ফেলছি। সো hope to see you in the next class ladies and gentlemen with a lot of energy, a lot of courage, a lot of enthusiasm, and you must win the world one day. Ta-da, take care.